আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দশম অধ্যায়ের সর্বশেষ লেকচারে চলে এসেছি। দশম অধ্যায়ের আহ, সর্বশেষে ব্যাংক বিষয়ক আলোচনা রয়েছে। আমরা ব্যাংক নিয়ে আলোচনা করব। ব্যাংক হচ্ছে মূলত আর্থিক প্রতিষ্ঠান যেটা মানুষের কাছ থেকে আমানত গ্রহণ করে, ঋণ প্রদান করে। আর ব্যাংকের কয়েকটা ধরন রয়েছে, সেই হিসাবে সংজ্ঞায়নগুলো করলে আরো সুন্দর হবে। যেমন কেন্দ্রীয় ব্যাংক, এটা একটা ব্যাংক। তারপরে আছে বাণিজ্যিক ব্যাংক, তারপরে আছে বিশেষায়িত ব্যাংক এবং অন্যান্য ব্যাংক। অর্থাৎ কোনো একটা দেশে যতগুলো ব্যাংক আছে এই চারটা ক্যাটাগরির মধ্যে আমরা ব্যাংকগুলোকে ভাগ করতে পারবো। একটা ব্যাংক রয়েছে প্রত্যেকটা দেশেই, যেটাকে বলা হয় সেন্ট্রাল ব্যাংক। সেন্ট্রাল ব্যাংক কি? সেন্ট্রাল ব্যাংক হচ্ছে একটা দেশের কেন্দ্রীয় ব্যাংক, যেটা ব্যাংক সেক্টরের বা ব্যাংক খাতের অভিভাবক হিসেবে কাজ করে, অন্যান্য ব্যাংকের নিয়ন্ত্রণ করে। তারপরে মুদ্রা বা আমরা যে কারেন্সি বা বাংলাদেশে যেমন টাকা, সেই টাকার সাপ্লাই বা যোগান নিয়ন্ত্রণ করে, ইত্যাদি কাজ করে। আরো নানান কাজ আছে, সেগুলো আমরা বিস্তারিত পরে আলোচনা করব। তাহলে বাংলাদেশের যে কেন্দ্রীয় ব্যাংক আছে সেটার নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। সংক্ষেপে আমরা এটাকে লিখি বিবি। এটা প্রতিষ্ঠিত হয় 1900। এটা প্রতিষ্ঠা সাল নিয়ে খুবই ইন্টারেস্টিং একটা তথ্য দেই। এটা মূলত কার্যক্রম শুরু করে বাংলাদেশের স্বাধীনতা দিবস থেকেই, অর্থাৎ 1971 সালের 16ই ডিসেম্বর থেকেই বাংলাদেশ ব্যাংক কার্যক্রম শুরু করে। তবে বাংলাদেশ ব্যাংক আইন বা অধ্যাদেশ, যেহেতু রাষ্ট্রপতি কর্তৃক এটা জারি হয়েছিল, সেটা শুরু সেই অধ্যাদেশটা জারি হয় 1972 সালে। ঠিক আছে, তাহলে এটা কার্যক্রম শুরু হয় বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা দিবস থেকেই 1971 সালের 16ই ডিসেম্বর। আর ব্যাংক আইন বা অধ্যাদেশটা জারি হয় কেন্দ্রীয় ব্যাংক যে বাংলাদেশ ব্যাংক হবে, তারপরে কিভাবে পরিচালিত হবে, এই সমস্ত কিছু নিয়ে যে অধ্যাদেশটা জারি করা হয় সেটা করা হয় 72 সালে। এখন বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকের মধ্যে মূলত দুইটা ভাগ রয়েছে। একটা বিশেষায়িত ব্যাংক আর একদম পিওর বাণিজ্যিক ব্যাংক। এই সব মিলে এখানে বাংলাদেশে বর্তমানে তফসিলি ব্যাংকের সংখ্যা রয়েছে 63টি তফসিলি ব্যাংক রয়েছে। তফসিলি ব্যাংকে অর্থাৎ সরকার অনুমোদিত এবং সরকারের ব্যাংকিং নীতি মেনে বাংলাদেশে ব্যাংক পরিচালনা করবে, এই ধরনের ব্যাংক রয়েছে 63টি। ঠিক আছে, তাহলে বাণিজ্যিক ব্যাংক যেমন এই যে সোনালী, রূপালী, এগুলো রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক। অগ্রণী, জনতা, এগুলো রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক। এরপরে আমরা সাধারণত যে মিস্টেকটা করি, পূবালী ব্যাংকে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক মনে করি, না, এটা প্রাইভেট। তাহলে বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে 6টা ব্যাংক আছে যেগুলো রাষ্ট্রের মালিকানায় পরিচালিত হয়। সেই রকম ব্যাংক আছে 6টা, আর বাকিগুলো প্রাইভেট ব্যাংক, অর্থাৎ এগুলোর মালিক কোনো ব্যক্তি। তাহলে এই এই ধরনের বাণিজ্যিক ব্যাংক। আর বিশেষায়িত ব্যাংক। বিশেষায়িত ব্যাংকের মধ্যে আছে বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, তারপরে আছে প্রবাসী কল্যাণ ব্যাংক। বিশেষায়িত ব্যাংক কি? বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য। তাহলে কৃষি ব্যাংক, বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ, কৃষকদের ঋণ কিভাবে দিয়ে তাদের চাষাবাদে সাহায্য করা যায়, তারপরে বিভিন্ন টেকনোলজি বা নতুন নতুন উদ্ভাবন আসলে মেশিন, যন্ত্রপাতি, বীজ, সার প্রয়োগে কিভাবে সাহায্য করা যায় একদম কৃষকদের দ্বার প্রান্তে দিয়ে, যাতে ভালো ফসল তারা উৎপাদন করতে পারে, অর্থের অভাবে ফসল উৎপাদন যাতে ব্যাহত না হয়, সেই উদ্দেশ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক। এবং উত্তরবঙ্গের কৃষকদের সাহায্য করার জন্য, উত্তরবঙ্গ যেহেতু কৃষকের হার্টল্যান্ড, কৃষির হার্টল্যান্ড বা মূলভূমি, সেই হিসাবে প্রতিষ্ঠা করা হয় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। তারপরে প্রবাসীদের সাহায্য করার জন্য, আমরা জানি প্রবাসী যাতে ভালো একটা অঙ্কের দরকার হয়, বিশেষ তারপরে বাইরে থেকে আকামা সহ বিভিন্ন কিছুর দরকার হয়, সেইগুলোতে হেল্প করার জন্য বিশেষ ভাবে প্রবাসীদের সেবা দেওয়ার জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক। এরপরেও কিছু ব্যাংক বাংলাদেশে কার্যক্রম করে, যেটা তফসিলি ব্যাংকের বাইরে রয়েছে। যেমন গ্রামীণ ব্যাংক আছে, তারপরে আঞ্চলিক বিভিন্ন ব্যাংক ট্যাঙ্ক আছে, সমবায় ব্যাংক। এইগুলো তফসিলি ব্যাংকের বাইরে অন্যান্য ব্যাংক হিসেবে ধরা হয় এইগুলোকে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক সম্পর্কে একটু জেনে আসি। বাংলাদেশ ব্যাংক যে ব্যাংক দেশের অর্থ ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও তদারকি করে। অর্থ ব্যবস্থা কি? মুদ্রা। তাহলে এই মুদ্রা ব্যবস্থা নিয়ন্ত্রণ করে। তারপর পুরো ব্যাংকিং সিস্টেমের অভিভাবক হিসেবে কাজ করে বাংলাদেশ ব্যাংক। এবং এই বাংলাদেশে যে ব্যাংকগুলো আছে, 4 ধরনের ব্যাংক আমরা দেখেছি, তার মধ্যে একটা তো কেন্দ্রীয় ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক, আর বাকি 3 ধরনের ব্যাংকগুলো আসলে দেশের জন্য কি কি করছে, এই কাজগুলো যে ব্যাংক পরিচালনা করে, সেই ব্যাংককে বলা হয় কেন্দ্রীয় ব্যাংক। প্রত্যেক দেশে একটা কেন্দ্রীয় ব্যাংক আছে। বাংলাদেশের ব্যাংকটা বাংলাদেশ ব্যাংক, আমরা এটা নিয়ে বলেছি। এখন এই বাংলাদেশ ব্যাংক যে কাজগুলো করে সেটাকে আমরা
অনেকগুলো কাজই বাংলাদেশ ব্যাংক করে, মোটামুটি 4টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বেসিক ব্যাংক হিসেবে যে কাজগুলো তাকে করতেই হয়, তারপরে প্রতিনিধিত্বমূলক অর্থাৎ সরকারের প্রতিনিধিত্বের জায়গা থেকে সে কাজ করে, যেহেতু এটা কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ সরকারি ব্যাংক। তারপর হচ্ছে উন্নয়নমূলক কিছু কাজ করে, তারপরে অন্যান্য কিছু কাজও করে, আমরা সেগুলো এখন বিস্তারিত দেখে আসি। এখন এই যে মৌলিক কার্যাবলীর কথা বলেছি, মৌলিক কার্যাবলীর মধ্যে মুদ্রা প্রচলন, আমরা তোমাদের বলে দেই মুদ্রা প্রচলনের অধিকার রাখে হচ্ছে বাংলাদেশ ব্যাংক। তবে বাংলাদেশে দুই ধরনের মুদ্রা প্রচলিত আছে। একটা হচ্ছে ব্যাংক নোট বলা হয়, সেটা হচ্ছে এই যে 10 টাকা থেকে শুরু, 10 টাকা থেকে শুরু করে উপরের দিকে যা আছে, মানে 10, 20, 50, 100, 500, 1000, এই 200, তারপরে এই ব্যাংকগুলোকে বলা হয় হচ্ছে ব্যাংক নোট। অর্থাৎ এই ব্যাংকগুলো, এই নোটগুলো ব্যাংক দ্বারা ব্যাংক এই নোটগুলোর অধিকার রাখে, এবং হচ্ছে এই ব্যাংকগুলো, এই নোটগুলো ব্যাংক ছাপিয়ে রাখে, মানে ছাপানোর দায়িত্ব থাকে, নিয়ন্ত্রণের দায়িত্ব থাকে, সবকিছু এখানে হয়। এই জন্য এই নোটগুলোতে সাইন থাকে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর হন তার সাইন থাকে। আচ্ছা, তাহলে তোমরা একটু দেখবে যে বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর কে। ওকে, এরপরে আসা হচ্ছে আরেক ধরনের মুদ্রা আছে, সেটা বলা হয় সরকারি মুদ্রা। সরকারি মুদ্রার সংখ্যা বাংলাদেশে মূলত 3টা, সেটা হচ্ছে 1, 2 আর হচ্ছে এই যে 5 টাকা যে আছে, এই 3টা টাকা হচ্ছে বাংলাদেশের সরকারি মুদ্রা। অর্থাৎ এই মুদ্রাগুলোতে বাংলাদেশের যিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে সচিব থাকেন, সেই সচিব মহোদয়ের স্বাক্ষর দিয়ে এই মুদ্রাগুলো ছাপানো হয়। এই মুদ্রাগুলোকে বলা হয় হচ্ছে সরকারি মুদ্রা। ঋণ নিয়ন্ত্রণ, বাংলাদেশ ব্যাংক মৌলিক কার্যাবলীর মধ্যে আছে ঋণ নিয়ন্ত্রণ। ঋণ নিয়ন্ত্রণ আসলে এই যে মানি সাপ্লাইয়ের একটা মূল হাতিয়ার হিসেবে কাজ করে। এটা আমরা কিভাবে বাংলাদেশ ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে সেটার বিস্তারিত আলোচনা করেছি, একটু পরে আমরা সেটা দেখব। মুদ্রার মান সংরক্ষণ, দেশীয় পরিস্থিতিতে বিদেশি তারপরে মুদ্রার মানের সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ব্যাংক মুদ্রার মান নিয়ন্ত্রণে কাজ করে। অর্থাৎ আমরা দেখেছি মুদ্রার মান কিসের উপরে নির্ভর করে, মুদ্রার চাহিদা এবং যোগান। অর্থাৎ এই মুদ্রার চাহিদা এবং যোগানের ব্যালেন্স করে কি পরিমাণে মুদ্রা সাপ্লাই অথবা সাপ্লাই দিলে মুদ্রার মানটা ঠিক থাকবে, অর্থনীতির সাথে সঙ্গতিপূর্ণ থাকবে, বিদেশি মুদ্রার সাথে ডলারের সাথে সঙ্গতিপূর্ণ থাকবে, সেই হিসাব করে বাংলাদেশ ব্যাংক মুদ্রা ছাপে অর্থাৎ মুদ্রা সাপ্লাই দিয়ে থাকে, এবং সেই মানের প্রতি খেয়াল রাখি এটা করে থাকে। মুদ্রা বাজার পরিচালনা, মুদ্রা বাজারে যা কিছু ঘটে সেটা বাংলাদেশ ব্যাংক হচ্ছে পরিচালনা করে থাকে। বৈদেশিক মুদ্রার নিয়ন্ত্রণ, ওই বৈদেশিক মুদ্রার মান নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক কাজ করে। সেখানে ইম্পোর্ট পলিসি, ইম্পোর্টে কি কি পলিসি নিলে ইম্পোর্ট কম হবে, প্রয়োজন অনুসারে যদি রিজার্ভ কমে যায় সেক্ষেত্রে ইম্পোর্ট কমানো, তারপরে এক্সপোর্ট কিভাবে বাড়ানো যায়, তারপরে ডলারের এগেনস্টে, $1 এগেনস্টে কত টাকা থাকলে ইম্পোর্ট এবং এক্সপোর্ট করে সুবিধা হয়, এই অনুযায়ী বৈদেশিক মুদ্রা এবং মুদ্রার মান নিয়ন্ত্রণের কাজটাও বাংলাদেশ ব্যাংক করে থাকে। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে বাংলাদেশ ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংকের মৌলিক কার্যাবলী। এখন প্রতিনিধিত্বমূলক, সরকারের প্রতিনিধিত্বমূলক যে কাজগুলো করে থাকে সরকারের উপদেষ্টামূলক কার্যাবলী বাংলাদেশ ব্যাংক করে থাকে। কি কি বিষয়ে উপদেশ দেয়? উপদেশ দেয় হচ্ছে সরকার যখন কোনো প্রজেক্ট নেয় সেই বিষয়ে, তারপরে আমদানি রপ্তানি নীতি কিরকম হবে সেই বিষয়ে সরকারকে উপদেশ দেয়। তহবিল সংরক্ষণ, বিভিন্নভাবে সরকারের যে তহবিলগুলো থাকে সেগুলো বাংলাদেশ ব্যাংক সংরক্ষণ করে। ঋণ প্রদান, সরকার বাংলাদেশ ব্যাংকের থেকে বিভিন্ন সময় ঋণ নিয়ে থাকে, বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সরকারকে ঋণ প্রদান করে এবং সেই ঋণের তত্ত্বাবধানও বাংলাদেশ ব্যাংক করে। আন্তর্জাতিক সংস্থা সমূহের সাথে যোগাযোগ, যেমন বাংলাদেশ সম্প্রতি IMF থেকে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে হচ্ছে ঋণ গ্রহণ করেছে। এই ঋণের তত্ত্বাবধানটা কে করেছে, এই ঋণ কিভাবে নিবে, কত, তারপরে ঋণ নিয়ে যে শর্তগুলো IMF এর আছে সেই সমস্ত কিছু বাস্তবায়ন করেছে হচ্ছে, সেই সমস্ত আলোচনা করেছে, যোগাযোগ করেছে কে, আমাদের হচ্ছে বাংলাদেশ ব্যাংক। তাহলে এটা কার পক্ষ থেকে? সরকার নিবে ঋণ, সরকারের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে বাংলাদেশ ব্যাংক সেটা করেছে। তারপরে WB মানে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে যোগাযোগ রক্ষা করে। তারপরে আসছে হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এই ব্যাংকগুলোর সাথে যোগাযোগ করে হচ্ছে কে? বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ এই যে আন্তর্জাতিক যে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর সাথে বাংলাদেশ ব্যাংক যোগাযোগ করে। আর্থিক নীতি বাস্তবায়ন, আমরা জানি যে বাংলাদেশে দুই ধরনের নীতি হয়ে থাকে একটা দেশে, একটাকে বলা হয় রাজস্ব নীতি, আরেকটাকে বলা হয় আর্থিক নীতি। আর্থিক নীতি বাস্তবায়নের দায়িত্বটা থাকে হচ্ছে ব্যাংকের হাতে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক বছরে 2বার আর্থিক নীতি বা মনিটারি পলিসি গ্রহণ করে থাকে, অর্থাৎ 6 মাসের ব্যবধানে। এখানে বাংলাদেশ ব্যাংক বলে দেয় যে সে অর্থনীতির বিবেচনা করে কন্ট্রাকশনের পলিসিতে যাবে। যখন মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি আসলে বেশি থাকে সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক যেটা করে সেটা হচ্ছে
কন্ট্রাকশনারি মনিটারি পলিসি অর্থাৎ মানি সাপ্লাই কমানোর জন্য নীতি গ্রহণ করে, আর হচ্ছে এক্সপ্যানশনারি মনিটারি পলিসি গ্রহণ করে যখন ইকোনমিকে বুস্ট করার দরকার হয়, অর্থাৎ অর্থনীতি যখন ভালো অবস্থায় থাকে না, মুদ্রাস্ফীতির তেমন মূল্যস্ফীতির তেমন কোনো চাপ থাকে না, তখন বাংলাদেশ ব্যাংক হচ্ছে মুদ্রার সাপ্লাই বাড়িয়ে থাকে। এই আর্থিক নীতিগুলো বাংলাদেশ ব্যাংক হচ্ছে প্রতি 6 মাস পর পর ঘোষণা করে এবং সেগুলো বাস্তবায়ন করে থাকে। আচ্ছা, তারপরে আসো উন্নয়নমূলক কার্যাবলী বাংলাদেশ ব্যাংক করে থাকে। এর মধ্যে গবেষণা, বিভিন্ন অর্থনৈতিক বিষয় নিয়ে তারা গবেষণা পরিচালনা করে, তাদের গবেষণার জন্য আলাদা টিম রয়েছে, সেই হিসেবে লোক নিয়োগ দেওয়া হয়। সেইভাবে ব্যাংক ব্যবস্থার উন্নয়ন, আমরা বলেছি যে বাংলাদেশ ব্যাংক হচ্ছে সকল ব্যাংক, পুরো ব্যাংকিং সেক্টরের অভিভাবকের জায়গা থেকে সেই ব্যাংকিং ব্যবস্থা কিভাবে উন্নয়ন করা যায়, তারপরে হচ্ছে এই যে ঋণ খেলাপিদের কিভাবে শিডিউল ঋণের মধ্যে আনা যায় সেগুলো নিয়ে পলিসি করে, বিভিন্ন ব্যাংকে সতর্ক করে থাকে। এইভাবে পুরো ব্যাংকিং সিস্টেম ভালো কিভাবে ফাংশন করবে সেই কাজটা বাংলাদেশের সরকারি বাণিজ্য কি বলে কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। বৈদেশিক বাণিজ্য কিভাবে দেশের ফেভারে থাকবে সেই কাজটা এবং সেই সংক্রান্ত উপদেশ, এবং হচ্ছে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে টাকা পরিশোধের বিষয়টি, অর্থাৎ ডলারে কিভাবে পেমেন্ট করা হবে সেই বিষয়ে বিভিন্ন হেল্প করে থাকে। কর্মসংস্থান সৃষ্টি, এটা অন্যতম একটা কাজ বাংলাদেশ ব্যাংকের, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকগুলো কোথায় ঋণ দিচ্ছে, কোথায় ঋণ দিলে কর্মসংস্থান সৃষ্টি হবে, সেই বিষয়ক উপদেশ বাংলাদেশ ব্যাংক বা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রদান করে থাকে। এভাবে অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে কর্মসংস্থানও সৃষ্টি হয়। আচ্ছা, এরপরে রয়েছে অন্যান্য কার্যাবলী। নিকাশ ঘর আসলে নিকাশ ঘর বলা হয় যেখানে সব হিসাব নিকাশ ক্লিয়ার করা হয়, ক্লিয়ারিং হাউস এটার ইংলিশ। তাহলে ক্লিয়ারিং হাউসটা কি? তোমাদেরকে একটা গল্প বলি। গতদিন আমি সিলেট গিয়েছি, আমার কাছে ছিল হচ্ছে ভিসা কার্ড, সেটা ছিল হচ্ছে সোনালী ব্যাংকের, কিন্তু আমি টাকাটা উঠিয়েছি হচ্ছে ইসলামী ব্যাংক থেকে, হুমায়ুন চত্বরে ইসলামী ব্যাংক থেকে আমি উঠিয়েছি। এখন ওই আমার তো টাকাটা রাখা আছে সোনালী ব্যাংকে, কিন্তু আমি টাকাটা নিয়ে নিয়েছি ইসলামী ব্যাংক থেকে। এখন এই যে ইসলামী ব্যাংক আসলে সোনালী ব্যাংক থেকে টাকা পাবে সেটা কিভাবে নিবে, সেটার এই ইসলামী, আমার লেনদেনটা ছিল সোনালী, কিন্তু আমি সেই টাকাটা নিয়েছি ইসলামী থেকে। এই যে ইসলামী ব্যাংক এখন সোনালী ব্যাংক থেকে টাকা নেবে, অর্থাৎ এই ইসলামী ব্যাংক সোনালী ব্যাংক থেকে টাকা নিতে যে প্রসেসটা করা দরকার, সেই কাজটা করে হচ্ছে বাংলাদেশ ব্যাংক। সেই জন্য বাংলাদেশ ব্যাংকে বলা হবে হচ্ছে নিকাশ ঘর বা ক্লিয়ারিং হাউস। ঠিক আছে। নিরীক্ষণের বিষয়টা এই যে অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলো কি করতেছে, ব্যাংকের আদেশ, বাংলাদেশ ব্যাংক যে নিয়ম নীতি দিয়েছে, ঋণ দানের নিয়ম আছে, তারপরে কত টাকা ঋণ দিতে পারবে, সেই নিয়ম নীতিগুলো ফলো করতেছে কিনা সেই নিরীক্ষণটা বাংলাদেশ ব্যাংক করে থাকে। নতুন ব্যাংকের অনুমতি দান, অর্থনীতির সাইজ বিবেচনায়, তারপরে শর্ত পালনের ক্ষেত্রে বা নতুন ব্যাংকের অনুমতিটাও বাংলাদেশ ব্যাংক থেকে নিতে হয়। রিপোর্ট তৈরি ও প্রকাশনা, দেশের অর্থনৈতিক বিভিন্ন রিপোর্ট তৈরি করা হয় বাংলাদেশ ব্যাংক, যেমন হচ্ছে আমরা এই বছর ধরো যে মূল্যস্ফীতি জানতে চাই যে এই বছর মূল্যস্ফীতি কত, সেই রিপোর্টটা বাংলাদেশ ব্যাংকের প্রকাশনায় পাওয়া যাবে। তারপরে হচ্ছে অর্থনৈতিক সাইজ, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অর্থনৈতিক বিষয়ের যে রিপোর্টগুলো তৈরি করা, সেই কাজগুলো বাংলাদেশ ব্যাংক থেকে করা হয়ে থাকে, অর্থাৎ সেন্ট্রাল ব্যাংকের এটাও একটা কাজ। এখন আসো ওই ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে আমরা কথা বলেছিলাম যে একটু পরে বলবো, এখন সেই সময়টি চলে এসেছে। কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের মূলত দুইটা পদ্ধতি আছে, একটা পরিমাণগত আর একটা গুণগত। পরিমাণগত পদ্ধতিতে আসলে তিনটা পদ্ধতি ব্যবহার করা হয়, একটা হচ্ছে ব্যাংক হার। তাহলে প্রথমে ব্যাংক হারটা আমরা জানি। ব্যাংক হারটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে যে হারে ঋণ প্রদান করে, অর্থাৎ এই যে আমাদের যে বাণিজ্যিক ব্যাংকগুলো আছে এগুলো যখন কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেয়, তখন এই বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংককে একটা তো সুদ দিবে, যে হারে এই সুদটা প্রদান করে সেটাকে বলা হয়েছে ব্যাংক হার। আর আমরা মানুষরা যখন বাণিজ্যিক ব্যাংক থেকে নেই সেটাকে বলা হয়েছে সুদের হার। কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলো যখন কেন্দ্রীয় ব্যাংক থেকে হচ্ছে টাকা ধার নেয় বা হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ধার নেবে কেন্দ্রীয় ব্যাংক হিসাবে থেকে, তখন সেটাকে বলা হয় হচ্ছে ব্যাংক হার। এখন এইভাবে ঋণ নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক যখন ব্যাংক হার বৃদ্ধি করবে, ব্যাংক হার বৃদ্ধি করলে কি হবে, ব্যাংক হার বৃদ্ধি করলে এই যে ব্যাংক হার যদি আর ধরি এখানে, তাহলে ব্যাংক হার যদি বৃদ্ধি করে বাংলাদেশ ব্যাংক, তখন বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ নিতে বেশি খরচ লাগবে। মানে হচ্ছে ধরো যে আগে 10% হারে বাংলাদেশ ব্যাংক ঋণ দিয়েছে, তাহলে 1 লাখ টাকা নিলে 1 বছরের জন্য 10,000 টাকা দেওয়া লাগছে বাংলাদেশ ব্যাংকে, এখন সেটা 20% হয়ে গেল, 20,000 টাকা দেওয়া লাগবে। এখন বাজারে যদি তারা আবার ঋণ দিতে চায় ওই যে 20%, তাহলে তাকে তো কিছু লাভ অতিরিক্ত টাকা আদায় করতে হবে। সেই ক্ষেত্রে কি করবে,
সে নিজের ইন্টারেস্ট রেটটাও বৃদ্ধি করবে। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকগুলো এই টাকাটা এনে তো নিজের কাছে রাখলে হবে না, সেটা আবার সে মানুষকে ঋণ দিবে। তখন সে ঋণের হার বাড়াবে, তখন মানুষ আর ওই রকম উৎসাহ বোধ করবে না ঋণ দিতে। মানুষ তখন বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ গ্রহণ কমে ফেলবে এবং যেহেতু ঋণের হার বাড়ছে, মানুষ পূর্বে ঋণ পরিশোধ করতে চাইবে, ফলে ঋণের চাহিদা এবং ঋণের পরিমাণ হ্রাস পেতে শুরু করবে। তাহলে এই যে পুরো প্রসেসটা, ব্যাংক হচ্ছে ইন্টারেস্ট রেট বাড়ালো, তাহলে ইন্টারেস্ট রেট বাড়ালে বাণিজ্যিক ব্যাংকের ক্ষেত্রে কি হচ্ছে, বাণিজ্যিক ব্যাংক আগের মতো আর বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নিবে না, কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিবে না, তাহলে ঋণ কমে যাচ্ছে। আবার হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক এই কেন্দ্রীয় কি বলে কেন্দ্রীয় ব্যাংক যখন তার হচ্ছে ব্যাংক হার বাড়াবে, তখন বাণিজ্যিক ব্যাংক তার সুদের হার বাড়াবে, তখন মানুষও হচ্ছে তার টাকাগুলো যে ঋণ আকারে নিয়েছিল সেই টাকা বাণিজ্যিক ব্যাংকে দেবে, বাণিজ্যিক ব্যাংক আবার হচ্ছে সেন্ট্রাল ব্যাংকে দিবে। তাহলে কি হচ্ছে, আর যখন বাড়াচ্ছে তখন আমাদের যে টাকা, সেই টাকাটা কোথায় চলে যাচ্ছে, মানুষের হাত থেকে ব্যাংকে চলে যাচ্ছে। ব্যাংক মানে হচ্ছে সেন্ট্রাল ব্যাংকে চলে যাচ্ছে। এই যে আমরা যারা মানুষ টানুষ আছি, এই ম বুঝালাম মানুষের জন্য, আর হচ্ছে বি ফর ব্যাংক, তাহলে টাকাটা কোথায় চলে যাচ্ছে, সেন্ট্রাল ব্যাংকে চলে যাচ্ছে, কেন্দ্রীয় ব্যাংকে চলে যাচ্ছে। তাহলে টাকা চলে যাচ্ছে হচ্ছে বিবি বাংলাদেশ ব্যাংকে যখন ইন্টারেস্ট রেট বাড়ানো হচ্ছে। তাহলে ইন্টারেস্ট রেট বাড়াই কখন, মানে ব্যাংক হার কখন বাড়াবে, ব্যাংক রেট বলা হয়, এটা ইন্টারেস্ট রেট না। ব্যাংক হার যখন বাড়াবে, এটা ব্যাংক হার যদি আর দিয়ে বোঝানো হয়, তাহলে ব্যাংক হার বাড়ালে বাণিজ্যিক ব্যাংক আর ঋণ নিচ্ছে না বাংলাদেশ বা কেন্দ্রীয় ব্যাংক থেকে, তখন হচ্ছে আবার বাণিজ্যিক ব্যাংকগুলো সুদের হার বাড়াচ্ছে, ফলে মানুষ টাকাটা ব্যাংকের কাছে দিচ্ছে, সেই আলটিমেটলি টাকাটা মানুষ থেকে ব্যাংকের কাছে কমে যাচ্ছে। অর্থাৎ ব্যাংক হার পরিবর্তন হলে টাকার যোগান কমে যাচ্ছে, ঋণের পরিমাণ কমে যাচ্ছে, আলটিমেটলি টাকার যোগান কমে যাচ্ছে। এটা হচ্ছে এইভাবে বাংলাদেশ ব্যাংক হচ্ছে টাকার সাপ্লাই টা কমায় এবং বাড়ায়। যখন টাকার সাপ্লাই কমাতে ইচ্ছা করে বাংলাদেশ ব্যাংকের, বা ইচ্ছা না, এটা যখন দরকার হয় অর্থনৈতিক বিবেচনায়, তখন হচ্ছে ইন্টারেস্ট ব্যাংক হার বাড়িয়ে দেয়, ব্যাংক রেটটা বাড়ালে তখন টাকার পরিমাণটা মার্কেট থেকে বাংলাদেশ ব্যাংকের কাছে চলে যায় টাকা। আর উল্টাটা যখন করতে চায়, তখন ব্যাংক রেটটা কমে দেয়, তখন ইন্টারেস্ট রেটটাও কমে, তখন মানুষ ব্যাংক থেকে আরো বেশি ঋণ নেয়, ফলে মানুষের হাতে আরো বেশি টাকা আসে, অর্থাৎ সাপ্লাইটা বেড়ে যায়। ওকে, এটা আমরা আশা করি বুঝেছি, বিস্তারিতই বললাম। এখন আর পদ্ধতিটা কোনটা, খোলা বাজার নীতি। খোলা বাজার নীতি বলতে বাজারে সরকারি ঋণপত্র, যেমন সঞ্চয়পত্র আছে, এই ঋণপত্র আছে, সিকিউরিটিজ আছে, এইগুলো ক্রয় বা বিক্রয়ের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের যে পদ্ধতিটা, সেটাকে বলা হয় হচ্ছে খোলা বাজার নীতি। তাহলে ঋণপত্র ক্রয় বিক্রয়ের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক যে পদ্ধতিতে ঋণ নিয়ন্ত্রণ করে, সেটাকে বলা হয় হচ্ছে খোলা বাজার নীতি। এখন দেখো, ঋণপত্র যখন বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক, আমরা বাংলাদেশ ব্যাংক বারবার বলতেছি কারণ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক যখন ঋণপত্র বিক্রয় করবে, তখন এই ঋণপত্রটা কোথায় যাবে, ধরো বাণিজ্যিক ব্যাংকের কাছে বিক্রি করলো, তাহলে ঋণপত্রটা চলে আসলো হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের কাছে। তাহলে বাণিজ্যিক ব্যাংক এই ঋণপত্র কি দিয়ে কিনবে, টাকা দিয়ে কিনবে। তাহলে টাকাটা কোন দিকে যাচ্ছে, এই যে কেন্দ্রীয় ব্যাংকের কাছে চলে আসছে। আবার যদি জনগণ ঋণপত্র ক্রয় করে, তাহলে জনগণ ঋণপত্র ক্রয়ের জন্য বাণিজ্যিক ব্যাংক থেকে টাকা বা ঋণ, যে টাকাটা রেখেছিল সেটা উত্তোলন করে নেবে, নিয়ে ঋণপত্র কিনবে। ঋণপত্র কিনলে সেই টাকাটা কোথায় যাচ্ছে, এই যে কেন্দ্রীয় ব্যাংকে যাচ্ছে। তাহলে কেন্দ্রীয় ব্যাংকের হাতে যখন টাকা চলে আসছে, তখন কি হচ্ছে, আমাদের হাতে টাকার পরিমাণ কমে যাচ্ছে, অর্থাৎ মানি সাপ্লাই কমে যাচ্ছে। তাহলে যখন টাকার সাপ্লাই, মানি সাপ্লাই বা হচ্ছে অর্থের যোগান বা কেন্দ্রীয় ব্যাংক কমাতে চায়, তখন সে ঋণপত্র বিক্রি করে। ক্ষেত্র বিশেষ সে বাণিজ্যিক ব্যাংকগুলোকে বলে যে তুমি তোমার যত আমানত আছে তার 10%, 20% এত টাকাতে ঋণপত্র তুমি কিনবে। যেহেতু বাংলাদেশ ব্যাংক হচ্ছে সেই অধিকারটা রাখে অভিভাবক হিসাবে, তাই বাণিজ্যিক ব্যাংকে বললে তারা কিনতে বাধ্য থাকে। তখন হচ্ছে ঋণের বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ দান ক্ষমতা কমে যায়। বাণিজ্যিক ব্যাংক, কারণ তার হাতে যে টাকাগুলো ছিল তার কাছে, বাণিজ্যিক ব্যাংকে সেই টাকাটা এখন কেন্দ্রীয় ব্যাংকে চলে গেছে, এর কাছে আর এত বেশি টাকা নেই, ঋণ দান ক্ষমতা কমে গেল। আর জনগণ যখন কিনতেছে, জনগণের কাছ থেকে টাকাটা কোথায় চলে যাচ্ছে, বাণিজ্যিক ব্যাংক বা জনগণ থেকে কেন্দ্রীয় ব্যাংকের কাছে চলে যাচ্ছে। এই জন্য ঋণপত্র বিক্রয় করার মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক টাকার সাপ্লাই বা যোগান কমিয়ে ফেলে। কেন্দ্রীয় ব্যাংক এইভাবে কমায়, বাণিজ্যিক ব্যাংক থেকে কেন্দ্রীয় ব্যাংকের কাছে টাকাটা চলে যায়। এরপরে আসো, আবার হচ্ছে টাকা যদি বৃদ্ধি করতে চায়, তখন ঋণপত্র ক্রয় করে মানুষের কাছে বা হচ্ছে ব্যাংকের কাছে যে ঋণপত্রগুলো থাকে, সেগুলো বাণিজ্যিক কেন্দ্রীয় ব্যাংক ক্রয় করে। তাহলে ক্রয় করলে কি দিয়ে সে ক্রয় করে, টাকা দিয়ে। এই যে কেন্দ্রীয় ব্যাংক তখন টাকা, ঋণপত্র নিজের কাছে নেয় মানুষের কাছে, এবং বাণিজ্যিক ব্যাংকের কাছে থাকা তার এগেনস্টে সে টাকা দেয়। টাকাগুলো যখন মানুষের হাতে চলে আসে, অথবা বাণিজ্যিক ব্যাংকের হাতে, বাণিজ্যিক ব্যাংকের কাছে টাকা আসার মানে কি, বাণিজ্যিক ব্যাংক মানুষকে বেশি বেশি ঋণ দিবে। আর মানুষের হাতে টাকা চলে আসলে মানুষ সেগুলো
মানুষের হাতে টাকা আসা মানেই তো টাকার সাপ্লাই বেড়ে যাওয়া, তার মানে হচ্ছে এই ঋণপত্র মানে কেন্দ্রীয় ব্যাংক যখন ক্রয় করে তখন টাকার যোগানটা বৃদ্ধি পায়। এইভাবেই হচ্ছে খোলা বাজার নীতির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে এবং হচ্ছে টাকার সাপ্লাই নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এরপরে আসো রিজার্ভের হার পরিবর্তন। রিজার্ভের হার কি? বাণিজ্যিক ব্যাংকগুলো যে হারে প্রাপ্ত আমানতের একটি অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে তাকে রিজার্ভ হার বলে। ধরো একজন মানুষ, আমি 1,00,000 টাকা, হ্যাঁ, এই 1,00,000 টাকা ব্যাংকে রাখলাম। আমরা হিসেবে সহজ করার জন্য 100 টাকা ধরে নিই, 1,00,000 বাদ। আচ্ছা, 100 টাকা আমি ব্যাংকে রাখলাম। এখন বাংলাদেশ ব্যাংকের একটা নিয়ম আছে, প্রত্যেক দেশের একটা সরকারি ব্যাংকের নিয়ম থাকে, কেন্দ্রীয় ব্যাংক এই নিয়মটা করে দেয় যে কেউ যদি 100 টাকা আমানত রাখে তাহলে ব্যাংক তো এই টাকাটা আবার ঋণ দিবে। আমি যে টাকাটা ব্যাংকে দিলাম, ব্যাংক আবার এই টাকাটা কাউকে ঋণ দিবে, তখন ওইখান থেকে ইন্টারেস্ট নিয়ে তখন সে লাভ করবে। এখন কেন্দ্রীয় ব্যাংক নির্ধারণ করে দেয় যে আসলে সে কত টাকা ঋণ দিতে পারবে। তাহলে যত টাকা এর এর একটা অংশ সে বলে দিবে যে তুমি ধরো যে 10% বা 20% হচ্ছে রিজার্ভে রাখবা, মানে কেন্দ্রীয় ব্যাংকের সাথে তার একটা অ্যাকাউন্ট থাকে, এই অ্যাকাউন্টে এই টাকা রাখতে হবে। তার মানে আমরা যদি ধরে নেই যে 20%, তাহলে দাঁড়াচ্ছে যে 100 টাকার 20 হচ্ছে 20% হচ্ছে 20ই। তাহলে 20 টাকা বাংলাদেশ, আমি যখন আমানত রাখতেছি কোনো ব্যাংকে, সে আমার 20 টাকা রিজার্ভ রাখতে বাধ্য হবে আইন অনুযায়ী। আর হচ্ছে 80 টাকা সে অন্য মানুষকে ঋণ দিবে। এই যে আমানত রাখলাম, আমানতের যে অংশটা হচ্ছে একটা শতকরা অংশ কেন্দ্রীয় ব্যাংকের সাথে বাণিজ্যিক ব্যাংকগুলোকে রাখতে হয়, এটা হচ্ছে রিজার্ভ রেশিও বা রিজার্ভ হার। তাহলে রিজার্ভ হার যখন বাড়ানো হবে তখন কি করবে? এখন 20% আছে, ধরো এটা 40% হয়ে গেল। 40% হলে কি হবে? বাংলাদেশ আগে আমি আমানত যদি একটা ব্যাংকে রেখেছি, যখন 20% রিজার্ভ রেশিও ছিল, তখন 20 টাকা রেখে সে 80 টাকা ঋণ দিয়েছে। আর এখন যদি এটা 40% হয়, তাহলে 40 টাকা ব্যাংকের রিজার্ভ রেখে 60 টাকা ঋণ দিতে পারবে। অর্থাৎ রিজার্ভ হার বৃদ্ধি করলে, রিজার্ভ রেশিও যদি বৃদ্ধি করা হয়, তাহলে ব্যাংকের ঋণদান ক্ষমতা কমে যাচ্ছে। ঠিক আছে, ঋণদান ক্ষমতা কমে যাচ্ছে। ওকে, তাহলে রিজার্ভ রেশিও বৃদ্ধি করা মানে হচ্ছে ব্যাংকের ঋণদান ক্ষমতা কমে গেল। ব্যাংকের ঋণদান ক্ষমতা কমে গেলে মানুষকে ব্যাংক আর বেশি টাকা ঋণ দিতে পারবে না, মানে টাকার সাপ্লাই কমে যাবে। এইভাবে হচ্ছে যখনই ঋণদান ক্ষমতা কমের কথা বলা হয়, তখন অর্থনীতিতে এটাও সমান হারে প্রযোজ্য যে আসলে টাকার সাপ্লাইটা কমা শুরু করবে। ওকে, তাহলে আমরা এই তিনটা পদ্ধতি দেখেছি। আর হচ্ছে গুণগত নিয়ন্ত্রণের মধ্যে আছে ঋণের নিয়ন্ত্রণ। ঋণের নিয়ন্ত্রণ বলতে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে বলে দেবে যে এই খাতে ঋণ দিতে পারো। ঋণ রেশনিং, আসলে কাকে কত টাকা দেওয়া যাবে, সর্বোচ্চ কত। তারপরে হচ্ছে নৈতিক চাপ, অর্থনৈতিক কথা বিবেচনা করে বাংলাদেশ ব্যাংক হয়তো নৈতিকভাবে এই সময়ে ঋণ দেওয়া থেকে বিরত থাকা, ঋণ কমানোর কথা বলতে পারে। ভোগ্যপণ্যের ঋণ নিয়ন্ত্রণ, বিভিন্ন ভোগ্যপণ্যে বাংলাদেশ ব্যাংকগুলো বিভিন্ন সময় আমাদের জিম্মি হয়ে জিনিসপত্র কিনতে সাহায্য করে। সেই ক্ষেত্রে যদি ইনস্টলমেন্টের সংখ্যা বেশি হয়, মানুষ আগ্রহী হয়, সেই ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করতে পারে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর উপরে। প্রত্যক্ষ আদেশ, যেহেতু অভিভাবক বলা হয় বাংলাদেশ ব্যাংকে, সেই বাংলাদেশ ব্যাংক অন্যান্য ব্যাংকগুলোকে প্রত্যক্ষ কোনো একটা আদেশ দিতে পারে, শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। অতিরিক্ত এই যে নিয়মের বাইরে যতটুকু ঋণ দেওয়ার কথা তার থেকে বেশি ঋণ দিয়ে ফেললে, কারণ বাণিজ্যিক ব্যাংকগুলো তো বেশি ঋণ দিতে চাইবে, কারণ ঋণ বেশি দিলে ইনকাম বেশি তাদের। সুতরাং বাংলাদেশ ব্যাংক এই ক্ষেত্রে তাদের উপরে নিয়ন্ত্রণ আরোপ করতে পারে। ওকে, এখন আমাদের আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক কি? যে ব্যাংকগুলো জনসাধারণ নিকট থেকে আমানত সংগ্রহ করে মুনাফার উদ্দেশ্যে পরিচালিত হয় তাকে হচ্ছে বাণিজ্যিক ব্যাংক বলে। বাণিজ্যিক ব্যাংকের যে কাজগুলো আছে সেটার মধ্যে একটা হচ্ছে আমানত গ্রহণ। আমানতটাকে আমরা ব্যাংকে যে টাকাটা রাখি সেটাকে বলা হয় আমানত। ব্যাংক যে কোনো টাইমে তুমি একটা অ্যাকাউন্ট খুলে সেখানে টাকাটা রাখতে পারবে তোমার হিসাব নম্বরে। আচ্ছা, এরপরে হচ্ছে ঋণদান। তাহলে ওই যে আমানতটা গ্রহণ করলো, সেই আমানতটা তো ব্যাংকে ফেলে রাখলে ব্যাংকের লস হয়ে যাবে। সেই ব্যাংক অবশ্যই সেটা ঋণ দিবে এবং সেখান থেকে যে ইন্টারেস্ট পাবে বা হচ্ছে লাভ পাবে সেটা দিয়ে সে লাভবান হবে। বিনিময় বিল বাট্টাকরণ, ব্যবসায়িক ক্ষেত্রে একটা জিনিস আছে, সেটা হচ্ছে বিনিময় বিল প্রদান করা যায়। তবে বিনিময় বিলের একটা মেয়াদ থাকে। ধরো যে 90 দিন মেয়াদের একটা বিনিময় বিল একজন ব্যবসায়ী আরেকজন ব্যবসায়ীকে দিয়ে দিল। এখন ব্যাংকে এই ব্যবসায়ী যে হচ্ছে একটা জিনিস ক্রয় করে একটা বিনিময় বিল পেয়েছে, সে চিন্তা করলো যে না, 90 দিনের আগে আমি এটা ভাঙবো, 3 মাস এখানে আমি এই বিনিময় বিলটা রাখবো না, আমার টাকার দরকার। তখন সে ব্যাংকে যেতে পারে, ব্যাংকে বিনিময় বিল বাট্টাকরণ করতে পারে। বাট্টা মানে হচ্ছে কাটা। তখন ধরো যে 1,000 টাকার একটা
বিনিময় বিল তার কাছে আছে। এই 1000 টাকা ব্যাংক বললো যে তুমি এই বিল 90 দিন পরে যদি নাও তাহলে তুমি 100 টাকায় পাবা, কিন্তু যদি তুমি 90 দিনের আগে নাও, মানে আজকেই ধরো এখনো 90 দিন বাকি আছে, তাহলে ব্যাংক বলবে যে তুমি এই 100 টাকা থেকে 5 টাকা বাট্টা বা হচ্ছে ডিসকাউন্ট দিতে হবে ব্যাংকে, তাহলে ব্যাংক তোমাকে হচ্ছে 95 টাকা তুমি আজকে নিতে পারবা। এই যে বিভিন্ন বিনিময় বিল এইভাবে সময়ের পূর্বেই টাকায় পরিণত করতে গেলে ব্যাংকে যে পরিমাণ টাকা বা হচ্ছে বাট্টা বা হচ্ছে ডিসকাউন্ট দিতে হয় সেটাকে বলা হয় বিনিময় বিল বাট্টাকরণ। বিনিময়ের মাধ্যম সৃষ্টি, ব্যাংকের এটাও অন্যতম একটা কাজ, বিনিময়ের মাধ্যম সৃষ্টি। বিনিময়ের মাধ্যম সৃষ্টি যেমন হচ্ছে আমাদেরকে ব্যাংক দিয়েছে, কি দিয়েছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড। আমরা সুপার শপে গেলে এই যে ক্রেডিট ডেবিট কার্ড গুলো দিয়ে সরাসরি জিনিস ক্রয় করতে পারতেছি। আমাদেরকে চেক দিয়েছে, আমরা একজন আরেকজনকে চেকের মাধ্যমে জিনিস কিনতে পারি। এই ধরনের বিনিময় বিল সৃষ্টি করে থাকে হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলো। আর কেন্দ্রীয় ব্যাংক কি করে, বিনিময়ের মাধ্যমে সে টাকা সরাসরি ছাপতে পারে বা, আর বাণিজ্যিক ব্যাংকগুলো চেক, ব্যাংক ড্রাফট এই ধরনের জিনিসগুলোর মাধ্যমে বিনিময় মাধ্যম সৃষ্টি করতে পারে। অর্থ স্থানান্তর বুঝতে পারতেছি। গ্রাহকের পক্ষে মুদ্রা সংরক্ষণ ও পরিশোধ, তাহলে এই যে বিভিন্ন বিল টিল সংগ্রহ করতে পারে বাণিজ্যিক ব্যাংকগুলো, তারপর পরিশোধও করতে পারে। আমরা বিদ্যুৎ বিল, পানি বিল, গ্যাস বিল এইগুলো বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে পারি। মূল্যবান দ্রব্য সামগ্রী সংরক্ষণ, যাদের অনেক স্বর্ণ আছে তারা দেখবে যে এইগুলো হচ্ছে ব্যাংকের লকারে সংরক্ষণ করে থাকে, তাহলে এটাও একটা বাণিজ্যিক ব্যাংকের অন্যতম কাজ। এছাড়াও কাজ রয়েছে, আমরা গুরুত্বপূর্ণ কাজগুলোকে এখানে নিয়ে আসার চেষ্টা করেছি। আশা করি সেগুলো তোমরা ভালোভাবেই বুঝেছো। এখন একটা প্রশ্ন বারবারই আসে, বাণিজ্যিক ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে কি পার্থক্য? বাণিজ্যিক ব্যাংকের মধ্যে পার্থক্য এই যে আমানত গ্রহণ বাণিজ্যিক ব্যাংক করে, কিন্তু কেন্দ্রীয় ব্যাংক মানুষের হাত থেকে কোনো আমানত গ্রহণ করে না। ঋণ দান, বাণিজ্যিক ব্যাংক গুলো সরাসরি জনগণকে ঋণ দেয়, কেন্দ্রীয় ব্যাংক সেটা করে না। বিনিময়ের মাধ্যম সৃষ্টিতে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে টাকার যোগান দেয়, দুঃখিত। আর বাণিজ্যিক ব্যাংক যেগুলো আছে, কমার্শিয়াল ব্যাংকগুলো হচ্ছে এই যে চেকের মাধ্যমে বিনিময় বিল সৃষ্টি করে। এইভাবে তোমরা পার্থক্যগুলো করতে পারবে আশা করি। একটু ভালোভাবে লেকচারটা বুঝলে তারপরে নিজের বইটা খুললে আশা করি সেইটা পাবে। এরপরে আসো বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃষ্টির প্রক্রিয়া। বাণিজ্যিক ব্যাংক কিভাবে ঋণ সৃষ্টি করে? আমরা যে ওই যে বাণিজ্যিক ব্যাংকের একটা কাজ দেখলাম আমানত গ্রহণ, তারপরে কাজ দেখেছি ঋণ সৃষ্টি। ঋণ সৃষ্টিটা কিভাবে করে? ধরো একজন মানুষ সোনালী ব্যাংকে 1000 টাকা জমা রাখলো, মানে সোনালী ব্যাংক তার থেকে 1000 টাকা আমানত নিল। আচ্ছা, নিল। এখন আরেকটা জিনিস আমার জানতে হবে, সেটা হচ্ছে রিজার্ভ রেশিও বাংলাদেশে ধরা হলো যে 20% রিজার্ভ রেশিও, অর্থাৎ সে 100 টাকা পাইলে 20 টাকা রিজার্ভে রেখে 80 টাকা তাকে সে ঋণ দিতে পারবে। এখন এই যে সোনালী ব্যাংকের যে ব্যালেন্স শিটটা হবে সেখানে সে এই যে রিজার্ভ রাখতে হবে তাকে 200 টাকা, মানে 1000 টাকার 20%, আর হচ্ছে নগদ অর্থ তার কাছে থাকবে 800 টাকা। তো ব্যাংক তো আর নগদ অর্থ রাখবে না, তার কাছে নগদ অর্থ রেখে তো তেমন কোনো কাজ নেই, সে ঋণ দিবে, সেখান থেকে লাভ পাবে। এখন সোনালী ব্যাংকে কেউ আসলো, সে 800 টাকা ঋণ দিয়ে দিল একজন মানুষকে, দেওয়ার পরে সে কোনোভাবে হাত ঘুরে ঘুরে তার জনতার কাছে আসলো। জনতা ব্যাংক কিন্তু আবার ওই যে 800 টাকা পাইছে। দেখো এই 800 টাকা আমানত গ্রহণ করার পরে সে কি করবে? ওই যে 20% সে রিজার্ভে রাখবে, বাকি টাকা সে আবার ঋণ দিবে 640। তারপরে এই যে একজন ঋণ নিল, সেই টাকাটা ঘুরে আবার ব্যাংকে, কোনো না কোনো ব্যাংকে চলে আসলো। ধরো সোনালী জনতা অগ্রণী ব্যাংকে চলে আসছে, অগ্রণী ব্যাংকে আবার এই 640 টাকা আছে সেটার 20% রিজার্ভ রাখবে আর বাকিটা ঋণ দিবে। তারপরে অগ্রণীর কাছে সেটা এইভাবে চলতে চলতে যতক্ষণ না এই অর্থটা শূন্যতে পৌঁছেছে ততক্ষণ এটা ব্যাংক থেকে ব্যাংকে ঘুরতে থাকবে, তারপরে হচ্ছে এটা ঋণ সৃষ্টি হইতেই থাকবে। তাহলে কেউ যদি ব্যাংকে, ব্যাংকিং চ্যানেলে বা ব্যাংকিং সিস্টেমে 1000 টাকা আমানত রাখে, সেই 1000 টাকারই মোট আমানত তৈরি করবে না বা ঋণ তৈরি করবে না, সেখান থেকে অনেক বেশি আমানত তৈরি হবে। সেটা হচ্ছে কিভাবে তৈরি হবে, সেটার জন্য খুবই সুন্দর একটা সূত্র আছে, সেটার অবশ্য ডেভেলপমেন্টটা দেখাতে পারলে ভালো হতো। আমি তোমাদের সহজের জন্য শুধু সূত্রটাই দেখাচ্ছি। তাহলে মোট ঋণ সৃষ্টির পরিমাণ কত হবে, সেটার জন্য সূত্রটা হচ্ছে এই যে প্রাথমিক আমানত, তারপরে এটার সাথে গুণ করতে হবে গুণ 1 হচ্ছে রিজার্ভের অনুপাত। তাহলে আমাদের প্রাথমিক আমানত কত ছিল? এই যে 1000, তারপরে 1, আর হচ্ছে রিজার্ভের রেশিও বা অনুপাত ছিল হচ্ছে 20%। তাহলে আমরা জানি পার্সেন্টেজটাকে আমরা এইভাবে লিখতে পারি 20/100। তারপরে যেহেতু এটা আছে হচ্ছে ভাগ আকারে, 1 ভাগ
1 ভাগ হচ্ছে 20/100 এরকম ছিল। যারা ম্যাথটা বোঝো তারা তো বুঝবাই, যারা বোঝো না তাদের জন্য একটু সহজ করতেছি। এই যে উপরে 1 আছে, তারপরে এটা, তার মানে এটা এই সমান সমান চিহ্নটা যেহেতু ভাগের কাজ করে সেই জন্য এটা হচ্ছে ভাগ আকারে আছে। এখন এই ভাগটাকে যদি আমরা গুণ করি তাহলে এটা উল্টে যায়। এই জন্য পরের লাইনে একের সাথে যে কোনো কিছু গুণ করলে যেহেতু সেমই থাকে সেই জন্য কোনো সমস্যা নাই। উপরে থাকলো হচ্ছে 100 আর নিচে হচ্ছে 20, অর্থাৎ ওই যে এটা আমরা পেয়ে যাচ্ছি। মানে ভাগটাকে গুণ করলে পরে যে ভগ্নাংশটা থাকে সেটাকে উল্টে দিতে হয়, এই হিসাবে আমরা হচ্ছে এই যে এটা পেয়ে গেছি 20/100। এখন এই যে 100 এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, তাহলে হচ্ছে কত হয়? এটা একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে এটা গুণ করার পরে হবে হচ্ছে এই যে 100/20 আর এটা হবে হচ্ছে 5000, ঠিক আছে? অর্থাৎ এটা উল্টানো, এটা উল্টে যাবে, গুণ করার পরে এটা উল্টে যাবে, অর্থাৎ এইখানে সেটা হবে হচ্ছে এই যে গুণ করার পরে এটা 100/20 হবে। এটা ঠিক হয় নাই। 100/20 হবে, তারপরে এটা হচ্ছে হিসাব করলে হবে হচ্ছে 5000। অর্থাৎ মাত্র ব্যাংকিং চ্যানেলে কেউ যদি 100 টাকা রাখে, 1000 টাকা রাখে, সেটা পুরো এই যে ঋণ সৃষ্টির প্রক্রিয়ায়, এই যে প্রথমে একটা ব্যাংকে যাবে, সে 20% নিজের কাছে রাখবে, তারপরে বাকিটা ঋণ দিবে, তারপরে যে ব্যাংক 800 টাকা পাবে সেই ব্যাংক আবার ঋণ দিবে, এইভাবে চলতে চলতে এটা টোটাল 5000 টাকার ঋণ তৈরি করবে। আবার হচ্ছে রিজার্ভ রেশিওটা যত কম হবে, হ্যাঁ রিজার্ভ রেশিওটা যত কম হবে, এটা যদি 10% হইতো তাহলে এটা হইতো হচ্ছে 1/10, তাহলে উপরে হয়তো 10 আর নিচে 100, এইভাবে রিজার্ভ রেশিও পরিবর্তনের মধ্য দিয়ে, অর্থাৎ নিচে হয়তো 10 উপরে হয়তো 100, তাহলে এই 10 আর 100 কাটাকাটি করে এটা 10,000 টাকার ঋণ সৃষ্টি করতে পারতো। তোমরা এটা ট্রাই করবে। আমি বলে দিলাম যে রিজার্ভ রেশিওটা 20%-এর জায়গায় যদি 10% হইতো তাহলে মোট রিজার্ভের পরিমাণ হইতো 10,000। তাহলে কিভাবে হইতো, ম্যাথটা তোমরা একটু ট্রাই করবা, আশা করি পারবা। তাহলে এইভাবে আহ, মোট ঋণ সৃষ্টির পরিমাণটা প্রাথমিক আমানতের সাথে গুণ করতে হয় 1 ভাগ হচ্ছে রিজার্ভের অনুপাত। তাহলে সেটাকে আমরা পরিবর্তন করেছি, করলে এই এটা পাচ্ছি, অর্থাৎ এখানে এটা ভুল হয়ে গেছে। গুণনের পরে এটা পরিবর্তন হবে, যেহেতু এখানে ভাগ ছিল একের সাথে একটা তুলে দিয়েছি, তাহলে এটা টোটাল হচ্ছে 5000। আর এটা যদি 10% হয় তাহলে হচ্ছে 10,000 টাকা, 10,000 টাকার মতো বা 10,000 মোট ঋণ সৃষ্টি করবে, ঠিক আছে? তোমরা হিসাবটা করে ফেলবে, আশা করি বুঝেছো। আর কিছু কাজ বাকি রয়েছে এই চ্যাপ্টারে, আছে হচ্ছে অনলাইন ব্যাংকিং, তারপরে মোবাইল ব্যাংকিং, সেগুলো কিছু সুবিধা অসুবিধা আছে, সেগুলো আশা করি আমরা একটু বইটা দেখবো তাহলেই পারবো। এই চ্যাপ্টার এখানেই শেষ হচ্ছে। 3টা লেকচার এই পর্যন্ত এসেছে, সেই লেকচারগুলো যদি তোমরা দেখো তাহলে আশা করি এই চ্যাপ্টার নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।